দর্শক স্বাগত। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকের দিনে চলমান ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আলোচনা শুরুর আগে আজকের দিনে আলোচিত ঘটনাগুলো একটু দেখে আসতে চাই। ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বর থেকে তৃতীয়বারের মতো সুদের হার 1/4 কমিয়ে প্রায় 3.6 করেছে, যা প্রায় 3 বছরের মধ্যে সবচেয়ে কম। এর লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও চাকরির বাজারকে শক্ত রাখা। অর্থনীতিবিদরা বলছেন এর ফল হবে সঞ্চয়কারীদের জন্য খারাপ খবর। মর্টগেজ কমতে পারে ধীরে ধীরে, ক্রেডিট কার্ডের সুদ কমবে ধীরে, অটো লোনে তাড়াতাড়ি স্বস্তি আসছে না এবং চাকরির বাজারের জন্য এটি হবে ভালো ইঙ্গিত। এদিকে আবারও ইউরোপিয়ান নেতাদের উপর এক হাত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপিয়ান নেতাদের দুর্বল বলে সমালোচনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে দেয়া সমর্থন কমিয়ে আনা হতে পারে। রাজনীতি বিষয়ক পত্রিকা পলিটিকোর সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতা কমতে থাকা ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ করতে অথবা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ অবসানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় দেশগুলো কিয়েভকে পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। যখন ইউরোপিয়ান নেতারা লন্ডনে একত্রিত হয়েছেন তার পরদিন ইউরোপ সম্পর্কে প্রকাশ্যে এই সমালোচনা করলেন এবং যুদ্ধের অবসানে ইউরোপ সাহায্য করতে পারে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন, তারা কথা বলে কিন্তু কোনো ফলাফল আসে না এবং এই যুদ্ধ কেবল চলছে এবং চলছেই। দেশের অভিবাসন বিষয়ে আরেকটি খবর হলো, ট্রাম্প প্রশাসন ভিসা মুক্ত 42টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার প্রবেশের নিয়ম আরো কঠোর করতে চায়। যারা ইএসটিএ ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন ব্যবহার করে ভিসা ছাড়াই 90 দিনের জন্য আমেরিকায় আসেন, তাদের এখন অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দিতে হবে, যেমন গত 5 বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি দিতে হবে, গত 10 বছরের ইমেল ব্যবহারের তথ্য ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার ও ঠিকানা দিতে হবে। এই পরিবর্তনগুলো জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে করা হবে বলে প্রশাসন দাবি করছে। তবে সমালোচকরা মনে করছেন এতে ভ্রমণকারীরা ভীত হতে পারেন এবং দেশের পর্যটন খাত বিশেষ করে 2026 বিশ্বকাপের আগে নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে। বাংলাদেশ প্রসঙ্গ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এটি কার্যকর হবে। তৃতীয় খবরটি হলো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তারা বলছেন এখন যে চিকিৎসা দিচ্ছেন তিনি সেটা গ্রহণ করতে পারছেন। তবে নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতের হঠাৎ বাকযুদ্ধ আতঙ্কিত করছে সাধারণ ভোটারদের। দলের শীর্ষ নেতাদের এই পরস্পর বিরোধী আক্রমণ শেষ পর্যন্ত কোথায় থামে সেটাই দেখার বিষয়। অন্যদিকে সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দিনাজপুর 3 আসনে দলটির জেলা আহ্বায়ক আহম শামসুল মুক্তাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছিল। বেগম জিয়ার আসনে এনসিপির প্রার্থিতা ঘোষণা স্বভাবতই অনেককে বিস্মিত করেছে। এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেন্ট মেরি কলেজ ইন্ডিয়ানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ফেড ইন্টারেস্ট রেট কমেছে। এই কমাটা অর্থনীতিতে অনেক কিছুই হয়তো বিশ্লেষণ হতে পারে, কিন্তু নাগরিক হিসেবে আমরা আপনারা সবাই শুরুতে যেটি জানতে চাই যে আসলে আমি কি সুফল পাচ্ছি, আপনি কি সুফল পাচ্ছেন, কিংবা এটি আমাদের জনজীবনে কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। ফেডারেল রেট তো অনেকদিন যাবতীয় হাইয়েস্ট আছে এবং গত কয়েক বছরের মধ্যে এটা হাইয়েস্ট, এবং আপনি যেমন বলছেন যে সেপ্টেম্বর থেকে কিছুটা কমিয়েছে, এটা তৃতীয়বার, কিন্তু কমানোর পরেও এখনো যে রেট রয়েছে 3.5 থেকে 3.75, মানে এভারেজে 3.6, সেটাও কিন্তু যথেষ্টই বেশি।
কারণ এটার উপর কি কি প্রভাব পড়বে আপনি বলছেন ভোক্তা হিসাবে আমাদের প্রধান প্রভাব পড়বে যদি আপনি মর্গেজ নিতে চান বাড়িঘর কেনার জন্য, তাহলে গত মাসের তুলনায় এই বছর এটা এফেক্ট আসার পরে কিছুটা কম রেটে আপনি হয়তো ইন্টারেস্ট রেটে মর্গেজ পাবেন। সেটা অনেক লং রান খুব বেশি পার্থক্য হবে না, সামান্য একটু পার্থক্য। আর তাছাড়া একই আপনি যে আরো বড় করেন অন্য জায়গা থেকে গাড়ি কেনার জন্য লোন নেন, এসব ক্রেডিট কার্ডের উপর আপনার ঋণ থাকে, ক্রেডিট কার্ডের ঋণ এগুলিও অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে। বাই দ্য ওয়ে ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি, এটা 19-20% মতো থাকে। তো সেইটা হচ্ছে ড্রপ ইন দ্য বাকেট, ক্রেডিট কার্ডের যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা খুবই কম। তবে মূলত তাদের যে টার্গেটটা হচ্ছে ইন্টারেস্ট রেট যদি কমিয়ে আনা যায় তাহলে মানুষ বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে সেটা এমপ্লয়াররাও বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা ওই যে তাদের যে কোম্পানি এগুলি চালানোর জন্য। তো সেই সেন্সে কিছুটা গুড নিউজ হতে পারে যারা নতুন করে চাকরি করছেন, হয়তোবা যারা এমপ্লয়ার তারা একটু এনকারেজড হবে চাকরি বাকরিতে নতুন করে হায়ার করার জন্য। তার বাইরে গিয়ে ইনফ্লেশন রেট আসলে এখনো তো 3%-এর কাছাকাছি আছে, সেটাই হচ্ছে মূল কনসার্নের ব্যাপার। কারণ ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন দুইটা অপোজিট অফ ইচ আদার। ইন্টারেস্ট রেট যদি করা হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মানুষের হাতে টাকার পরিমাণ বেশি হয়ে যায়, সাপ্লাইটা বেশি হয়, সাপ্লাই প্রয়োজনের তুলনায় বেশি হয় তো ইনফ্লেশন। তো এটা একটা খারাপ সাইড আর কি। জেরোম পাওয়েল নিজেই যেমন বলেছে যে এই দুটো জিনিসকে একসাথে ডিল করা এমন কোনো সহজ কাজ না, যার জন্য ইকোনমিস্টরাও দেখেছেন আপনি যে কিছুটা দ্বিধাবিভক্ত। এই যে ফেডারেল ইন্টারেস্ট রেট কমিয়েছে মূলত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চাপে, যদিও চাপের দ্বারা জেরোম পাওয়েল একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, অতটা পর্যদস্ত হওয়ার কথা না, কিন্তু আপনারা জানেন যে তিনি কথায় কথায় বলেন জেরোম পাওয়েলকে তিনি হয়তো ফায়ারই করে দেবেন এমন। সুতরাং একটু ব্যালেন্স করতে গিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটু হ্যাপি করতে গিয়ে ইন্টারেস্ট রেট একটু কমিয়েছে। তবে যে ইনফ্লেশন রেট, এটা ফেডারেল গভর্নমেন্টের টার্গেট হচ্ছে 2%। 2%-এ যাওয়া আমার দৃষ্টিতে সম্ভব না, এই জন্য যে এটা আসলে অনেক একটা খুব উচ্চবিলাসী একটা ধারণা আর কি। 2%-এ অতীতে গিয়েছিল, এখন আর যাবে না, কারণ এই যে কস্ট অফ লিভিং এসব তো কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। যেমন মনে করুন কস্ট অফ লিভিং যেটাকে আসলে পিসিই বলে, পার্সোনাল কনজাম্পশন আর কি এস্টিমেট বোধহয় সংখ্যা কথাটা, সেটা হচ্ছে 2.8। এখন আপনার যদি কি বলে যে ইনফ্লেশন রেট যদি 3-এর কাছাকাছি থাকে, তাহলে এটা তো মানে সমানে সমান হয়ে যাচ্ছে, আপনি কোনো মানে রেহাই পাচ্ছেন না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই যে তার কস্ট অফ লিভিং বলে, এটাকে কোলা কস্ট অফ লিভিং, এই ফেডারেল গভর্নমেন্ট প্রতি বছর একটা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট করে মানুষের বেতনে কিংবা হচ্ছে আপনি যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পান এগুলিতে, সেটা হচ্ছে 2.5। হ্যাঁ, মানে 2.5% আপনাকে বাড়িয়ে দিয়েছে গত বছরের তুলনায়। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি 2.5% বেশি পাচ্ছেন বেতন টেতন বা যাই বলেন, কিন্তু আপনার ইনফ্লেশন রেট 3%, মানে আপনি 0.5% পিছিয়ে আছেন। এটা হচ্ছে সরাসরি হিসাবে। তার বাইরে গিয়েও ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি বিভিন্ন প্রোডাক্টের দিকে তাকান, যেমন হচ্ছে আপনার মনে করেন যে কফি তো আমেরিকানরা খুব পছন্দ করে, আমি নিজে অতটা পছন্দ করি না, কিন্তু 44% কফির দাম বেড়েছে গত বছরের তুলনায়। কোথায় 3% ইনফ্লেশন আর কোথায় 44%। মিট আমরা যে খাই রেড মিট আর কি, সেগুলির দাম 22% বেড়েছে। তার গ্রোসারি প্রাইস তো আপনারা জানেন, আমি বাজারে গেলেই বুঝতে পারি এভারেজ আমেরিকান ফ্যামিলিকে প্রতি মাসে $260 বেশি খরচ করতে হয় গ্রোসারির জন্য। তো সব মিলিয়ে ইকোনমিক ক্রাঞ্চটা আমরা যারা ভোক্তা খুবই আমরা ফিল করি। মুখে যতই বলুক ডোনাল্ড ট্রাম্প যে তার নাকি ইকোনমি খুব ভালো, গতকাল তিনি পলিটিকোর যে সাক্ষাৎকারের কথা আপনি বললেন, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নিজেকে কত গ্রেড দিবেন, সে বলছে আমি আমার নিজেকে A+++ দিব। যদি তাই হয়, আমেরিকান জনগণ কিন্তু মাত্র 33% তাকে অ্যাপ্রুভ করছে। 33% তো তার হার্ড কোর যে তার যে হচ্ছে বেইজ আর কি, তার বাইরে গিয়ে আপনার 33% তো খুবই কম একটা সংখ্যা, কারণ 67, এর মানে 2 out of 3 আমেরিকান তাকে অ্যাপ্রুভ করছেন। এর মানে হচ্ছে যে আমরা খুব স্পষ্টই বুঝতে পারি অর্থনৈতিক অবস্থাটা ততটা ভালো না।
Okay, অনেক ধন্যবাদ আপনাকে। কিছুটা সহজ করে দর্শকদের বোধগম্য করে বিশ্লেষণ করেছেন অর্থনীতির বিষয় পুরোটা। আমার নিজের জন্য বোঝাটা অনেক বেশি কঠিন ছিল। আমি একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যেতে চাই সেটি হলো ইউরোপ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভটা আমরা অনেক আগে থেকে জানি। তিনি এই বিষয়টা নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে ইউরোপকে নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করেছেন। সবশেষ আমরা দেখলাম পুতিন ইউরোপকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন যে যদি যুদ্ধ করতে আসো একদিনও টিকবা না, এমন ভাবে তিনি ইউরোপকে ধমক দিচ্ছেন। কারণ ইউরোপ ইউক্রেনের পাশে একেবারে ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট মনে করেন ইউরোপের নেতারা শুধুই কথা বলে, কোনো ফল দেয় না। তারা কথা বলে এবং যুদ্ধটাকে দীর্ঘায়িত করছেন, যেটি নিয়ে তিনি ত্যক্ত বিরক্ত। কিন্তু এবার তিনি সরাসরি আক্রমণ করে নেতাদেরকে বলছেন তারা কিছু স্মার্ট মানুষ আছে, কিছু স্টুপিড আছে, আমি তাদের সবারই চিনি এবং তারা সবাই দুর্বল, এভাবে করে তিনি বলেছেন। ইউরোপের ব্যাপারে এই ক্ষোভটা তিনি ছাড়লেন যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিপক্ষে ইউরোপ একটা শক্ত অবস্থান নিয়েছে এবং প্রেসিডেন্ট অনেকটা নমনীয় অবস্থায় আছেন কিংবা দুই পক্ষের মধ্যে সমঝোতার কাজটি করে যাচ্ছেন। এই ক্ষোভের পিছনে কারণ এবং এটি আমেরিকার সাথে ইউরোপের সম্পর্ককে কোথায় গিয়ে দাঁড় করাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জুয়েল। এটা একটি আউটস্ট্যান্ডিং মুভমেন্ট আমেরিকান ফরেন পলিসিতে। আপনারা হয়তো খেয়াল করছেন যে ডিসেম্বর 4 ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে 33 পেজের একটি ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পাবলিশ করেছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের কোনো টুইট বা হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট না, এটি হচ্ছে যে আমেরিকার অফিসিয়াল স্ট্র্যাটেজি ডকুমেন্ট। এবং সেখানে যে ধরনের পলিসি গুলো এবং প্রায়োরিটিস গুলোকে যেভাবে এমবেড করা হয়েছে সেটি sort of give a signal in the signal of change in the American foreign policy. তো গ্লোবাল পলিটিক্সে ইউরোপের সাথে আমেরিকার যে অ্যালায়েন্স সেটা তো একটা কোর জায়গা। এখন সেই কোর জায়গাগুলোকে আপনাকে ধরে রাখার যে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার অডিওটি ফেটে যাচ্ছে, কোনো কারণে ফেটে যাচ্ছে, একটু কি ঠিক করার আমরা হয়তো প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামানের কাছ থেকে ঘুরে আসি, এই সুযোগে আপনি একটু দেখেন যে আপনার অডিওটি ঠিক করা যায় কিনা। প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, যে বিষয়টি ডক্টর আলাউদ্দিনের কাছে জানতে চেয়েছিলাম ইউরোপের সাথে সম্পর্ককে কোথায় নিয়ে দাঁড় করাবে, আপনার বিশ্লেষণটা শুনে আবার আসছে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। জি জি, ধন্যবাদ। এইসব বিষয়তে আমরা অনেক কথা বলেছি আপনাদের চ্যানেলে। আমার কাছে যেটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প যেই ভাষায় কথা বলেন এটা ঠিক আসলে অ্যাডাল্ট কিংবা প্রেসিডেন্সিয়াল না। এই যে তিনি ইউরোপিয়ান লিডারদের কারো কারো ব্যাপারে বলছেন, কেউ কেউ স্মার্ট, কেউ কেউ স্টুপিড। এখন আপনি নিজেই বলুন, একটা আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট অন্য দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানকে স্টুপিড বলে অভিহিত করা, এটা তো আসলে খুব বালখিল্য টাইপের আচরণ আমার দৃষ্টিতে। আর তাছাড়া যে ইউরোপিয়ান দুর্বল, এটা কথাটা সত্য। কারণ ইউরোপিয়ানরা যদি দুর্বল না হতো তাহলে ইউক্রেনের বিরুদ্ধে সমস্ত ইউরোপ যৌথভাবে আমেরিকাকে সাথে নিয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে প্রায় 4 বছর যাবৎ যুদ্ধ করেও রাশিয়ার কিছুই করতে পারে নাই। তাহলে সেই দায়ভারটা শুধু ইউরোপকে কেন তিনি দিচ্ছেন? আমেরিকার উপরে তো সমানভাবেই বর্তায়, তাই না? আমরা তো তাদেরকে ইউরোপের পাশাপাশি ইউক্রেনের ব্যাপার আমরাও তো ইউক্রেনের পাশে রয়েছি, আমেরিকানরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে, সমর্থন দিয়ে। কিন্তু ওদের উপর দোষ চাপানোটা এটা কিন্তু তিনি বারবার করে বলছেন এটি আমার যুদ্ধ না, এটি বাইডেনের যুদ্ধ। ইউক্রেনের যে যুদ্ধটা তিনি বারবার করে এই সাক্ষাৎকারে বলছিলেন এটি তো আমার যুদ্ধ না, এটি বাইডেনের যুদ্ধ। এটা বলতে পারেন আপনি, কিন্তু আমরা তো একটা জাতি হিসাবে দেখবো যে বাইডেনের যুদ্ধ হলে তো তিনি এসে প্রথম দিনই তাহলে এটা থেকে উইথড্র করা উচিত ছিল, তারপরেও তো তিনি সাহায্য দিয়ে যাচ্ছেন। আর যুদ্ধগুলিতে আসলে হয় হচ্ছে জাতি হিসাবে, যুদ্ধটাকে আমি সমর্থন করি না, আপনারা জানেন, অনেকদিন এসব ব্যাপারে কথা বলেছি। কিন্তু আমি বলছি আপনার যখন যুদ্ধ চলমান অবস্থায়, এটা বাইডেনের যুদ্ধ না তার যুদ্ধ, এইগুলিও তো ব্লেম গেম। যেমন ইউরোপকেও তিনি ব্লেম গেম দিচ্ছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এট দ্য এন্ড অফ দ্য ডে দাঁড়াচ্ছে যে রাশিয়া যে দখল করে নিয়েছে পেনসিলভেনিয়ার সমান একটা অংশ ইউক্রেন থেকে, এটা ভালো করেছে, কোনো সমস্যা নাই। অ্যাজ ইফ এটা ওকে। এটা যদি ওকে হয় তো পৃথিবীর যত সভরেন ছোট ছোট দেশ আছে ইনক্লুডিং বাংলাদেশ, তাদেরকে কোথায় কি বার্তাটা দেওয়া হচ্ছে যে তোমার যে নিকটতম যে বড় প্রতিবেশী তারা যদি তোমাকে অর্ধেকটা দখল করে নেয়
তাহলে আমরা এগুলির মানে সভেরেনিটির প্রশ্নে আমরা বড় দেশে মানে নীতি নৈতিকতার প্রশ্নে আমরা তোমাদের পাশে দাঁড়াবো না। সুতরাং সবটাই আমার কাছে প্রবলেমেটিক মনে হয়। ইউরোপকে ব্লেম দেওয়া প্রবলেমেটিক, তারপর রাশিয়ার ইয়েতে টার্মে যুদ্ধটাকে থামাতে চাওয়া প্রবলেমেটিক। হ্যাঁ, সুতরাং সব মিলিয়ে এই ব্যাপারটা ওইটা খুব ভালো পররাষ্ট্রনীতি বলে আমার কাছে মনে হয় না। কিংবা লম্বা মেয়াদে, দীর্ঘমেয়াদে যদি আমরা বলি, এটি কোনো ভালো ফল আনবে না। কারণ ইউরোপ আমাদের পরীক্ষিত মিত্র। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো ইউরোপ তো আমাদের পরীক্ষিত মিত্র, যেটা বলছিলেন পরীক্ষিত মিত্র। মিত্র যদি মনে করে আমি তো নিরাপদ না, যাকে আমি বন্ধু ভাবছি তিনি আমাকে সুযোগ পেলেই খোঁচা মারছেন, সুযোগ পেলেই অপমান করছেন, সুযোগ পেলেই আমার নিরাপত্তার বিষয়টা খোঁটা মারছেন, একটা সময় তো তারা গিয়ে চিন্তা করতে পারে যে আমাদের আসলেই স্বাবলম্বী হওয়া উচিত। নেটো ইস্যুতে, বিভিন্ন ইস্যুতেই একটা যে ঠান্ডা যুদ্ধ চলছে, এটি তো আসলে ইউরোপের নেতারা এত বোকা নয় যে তারা আমেরিকার উপর যে নির্ভরশীলতা সেটি লম্বা মেয়াদে চিন্তা করতে থাকবেন। একটা সময় গিয়ে তারা ভাবতে থাকবেন 10 বছর, 15 বছর, 20 বছর পর আমরা নিজেরাই কেন নির্ভরশীল হই না, তখন গিয়ে কিন্তু এই ছেড়ে কথা বলার বিষয়গুলো থাকবে না। এটি লম্বা মেয়াদের সম্পর্কের বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম। ও আচ্ছা, লম্বা মেয়াদের বিষয়টি হচ্ছে কি, জি, আমরা তো আসলে পৃথিবীতে একা চলা যায় না, বন্ধু নিয়ে চলতে হয়। বিশেষ করে আপনি যদি নিজেকে পৃথিবীর লিডার দাবি করেন, আমেরিকা যেটা দাবি করে, তাহলে আপনি তো লিডার হতে পারবেন না আনলেস ইউ হ্যাভ ফ্রেন্ডস এন্ড আনলেস ইউ হ্যাভ আদার কান্ট্রিজ দ্যাট ইউ ক্যান লিড। তো ইউরোপের থেকে তো বড় মিত্র আমাদের নেই, যেটা আমি একটু আগে বললাম। তো এখন যদি তাদেরকে এইভাবে অপমানিত করেন, কথায় কথায় তাদেরকে ছোট করেন, তাহলে তো আপনার মিত্র থাকবে না, আপনি তার লিড করতে পারবেন না, তাহলে তো আপনি একা হয়ে যাবেন দুনিয়াতে। এবং সেটা এখানে হচ্ছেন আরেকটা ইস্যু আপনি প্রারম্ভিক বক্তব্যে তুলেছেন, হয়তো আসবেন একটু পরে। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানের মতো পরীক্ষিত বন্ধুদের, তারা তো উন্নত দেশ, তারা আমেরিকাতে আসে টুরিস্ট হিসাবে, এমন কোনো ডেটা তিনি দেখাননি যে তারা এসে আসলে ভিসা ব্রেক করে বেশি সময় থেকে যায় বা এরকম। তারপরেও তাদেরকে কেন 5 বছরের সোশ্যাল যে আপনার আর কি সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন তাদেরকে দিতে হবে, সেখানেও তো আপনি এলিনিয়েট করে ফেলছেন এই লোকজনকে, বন্ধুদেরকে, তাই না? মানে সোশ্যাল মিডিয়ার হিস্ট্রি যদি দেওয়া যায়, আমি বরং প্রশ্নটি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের কাছে যাই, সেটা হলো সোশ্যাল মিডিয়ার হিস্ট্রি আপনি চান বা না চান হয়তো কিছু কিছু পাবলিক পোস্ট আছে আপনি দেখতে পারবেন, কিন্তু ইমেলের তথ্য চাওয়া হচ্ছে, যেটা তো অনেক বেশি ব্যক্তিগত। আপনি ইমেলে অনেক কি করতে পারেন, ব্যবসা বাণিজ্য থেকে অনেক কিছু কি করতে পারেন। এই ভিসা ইস্যুটি 42টি দেশের ব্যাপারে যেটি আর্ক করা হচ্ছে, এবং সামনে ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ যেটি আমেরিকায় হবে, এটির হাইপ উন্মাদনা পুরো বিশ্ব জুড়ে থাকে, প্রচুর পর্যটক আসার কথা আছে। ঠিক এই সময়টাতে এই ধরনের নীতি যদি প্রণয়ন করা হয়, সেটি আসলে ইম্প্যাক্টটা কি হবে? আচ্ছা, জুয়েল, ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম একদম পরিষ্কার। জি, আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে যে আপনার এই প্রশ্নটাতে যাব তার আগে দিয়ে হচ্ছে আমার 2-3টা কমেন্ট আমি শেয়ার করতে চাইছিলাম, যে এর আগে ইউরোপিয়ান যে বিষয়টা হচ্ছে যে আমি বলছিলাম যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক ফেসিং মোমেন্টে যে কমেন্টস গুলো করেন, এগুলাকে অনেক সময় আমরা অনেক হালকাভাবে নেই যে তিনি এরকমই কথা বলেন। কিন্তু আসলে এই এখন যে বিষয়টা দাঁড়ালো, যে ডিসেম্বর 5-এ যে স্ট্র্যাটেজি ডকুমেন্টটা, ফরেন পলিসি স্ট্র্যাটেজি ডকুমেন্টটা যেটা পাবলিশ করেছে, দিস ইজ অফিসিয়াল এবং ইউএস গভর্নমেন্ট ডকুমেন্ট। এবং এখানে 2-3টা বিষয় যেটা খুবই কনসার্নের বিষয়। এখানে যে ইউরোপের সাথে অ্যালায়েন্সের কথাটা বলা হচ্ছে, দেখুন ইউরোপের সাথে অ্যালায়েন্সের জায়গাটা কতগুলো আপনার স্বার্থ দিয়ে এবং কতগুলো মূল্যবোধ দিয়ে আপনার হচ্ছে যে কানেক্টেড। মূল্যবোধের জায়গাটা হচ্ছে যে আপনার ধরেন ডেমোক্রেসি, আপনার রাইটস, ফ্রিডম, প্লুরালিজম, এই ধরনের ভ্যালুসগুলো। কিন্তু পলিটিক্যাল এবং ইকোনমিক ইন্টারেস্টটাও রয়েছে। তো সেখানে আপনার হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে আপনার আমেরিকার যে একটা ইকোনমিক এবং পলিটিক্যাল যে সুপ্রিমেসি, সেই জায়গাটাতে ইউরোপ হচ্ছে যে একটা অবিচ্ছেদ্য অংশ অ্যাজ এ কমপ্লিমেন্টারি ফোর্স। তো ট্রাম্পের পলিসিতে সেই শিফটটা বোঝা যাচ্ছে, এবং এটার মূলে যে কয়টা জিনিস আছে আমি সবগুলো উল্লেখ করতে পারবো না, যেহেতু আপনি আরেকটা প্রশ্ন করেছেন। একটা বড় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে যে হোয়াইট রিপ্লেসমেন্ট থিওরি। রিপ্লেসমেন্ট থিওরি হচ্ছে যে যেটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই ডকুমেন্টের মধ্য দিয়ে এখন অনেকটা বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্প যে কথাগুলো বলছেন কার্যত ওইগুলাকে তিনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, এবং ওনার যে টিম সে একই ধরনের
আপনার হচ্ছে যে এজেন্ডা বা বিষয়গুলোকে ধারণ করেন। এবং তারা বলতে চাচ্ছেন যে ইমিগ্রেন্টদের যে আগমনের কারণে আমেরিকা এবং ইউরোপে দুই জায়গাতে আপনার যে হোয়াইটদের যে ডমিনেন্স, যে সুপ্রিমেসি বা সিভিলাইজেশনাল একটা আপনার হচ্ছে যে পাওয়ার, সে পাওয়ারটা হচ্ছে যে ডিক্লাইনিং। এবং তিনি তাদের এই ডকুমেন্টে অফিসিয়ালি বলছেন যে সিভিলাইজেশনাল ইরেজার, যে আপনার হোয়াইটটা মুছে যাচ্ছে। এবং উনি বলছে এই ডকুমেন্টে বলছে মানে ইন 20 years দেয়ার উইল বি সিগনিফিকেন্ট ডিক্লাইন। এই বিষয়টা হচ্ছে মারাত্মক লেভেলের, হচ্ছে আপনার হচ্ছে একটা শঙ্কার বিষয়। শঙ্কার বিষয় এই অর্থে যে আপনি দেখেন 2014 সালের পরে এরকম একটা স্ট্র্যাটেজি ডকুমেন্টকে আপনার ক্রেমলিন হচ্ছে স্বাগত জানিয়েছে, এবং তারা বলেছে এটা আমাদের যে ভিশন তার সাথে কনসিস্টেন্ট। আপনি দেখেন যে আপনার মনে হচ্ছে যে এই স্ট্র্যাটেজি ডকুমেন্ট হচ্ছে যে ক্রেমলিন থেকে অ্যাপ্রুভালের জন্য করা হয়েছে এবং তারা অ্যাপ্রুভ করেছে। সো দ্যাট ইজ ওয়ান থিং ভেরি ভেরি ডেঞ্জারাস, যে আপনার এই অ্যাডমিনিস্ট্রেশনের উইলিংনেস টু work with more authoritarian regime. That's one thing. The other thing হচ্ছে যে what about the smaller countries? আমার খালিকুজ্জামান ভাই একটু ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে যে মানে what are their like recourse and places. তো এই জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং। এটি আদতে যে জিনিসটি করবে সেটি হচ্ছে যে আপনার আলট্রা ফার রাইটের যে মুভমেন্ট, এগুলার আপনার হচ্ছে যে রাইজ ঘটবে, এবং খোদ আমেরিকাতে আপনার হচ্ছে যে এই যে নিউ নাৎসি সহ যে মুভমেন্টগুলো ছিল সেটার একটা বড় ধরনের আমরা আশঙ্কা করছি আর তো এটা ডেফিনেটলি একটা কনসার্নের বিষয়। আর দ্বিতীয় যেটি আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হিস্ট্রি দেখুন আপনি, আজকে যে ডিজিটাল মিডিয়া এখন আবার নতুন করে এআই আসলো, জেনারেটিভ এআই, এই সময়টাতে মানুষের ইন্টারনেট ফ্রিডম, যেটা আপনার হচ্ছে মানুষের অনেক জিনিস, মানুষের গ্রিভেন্স, অ্যাঙ্গার, আপনার হচ্ছে ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক এরকম বিষয় আছে যেগুলো মানুষ আসলে ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইন রিয়েল ওয়ার্ল্ড তারা এক্সপ্রেস করতে পারেন না। এবং ইন্টারনেটটা একটা স্পেস, একটা স্পিয়ার, একটা ডেমোক্রেটিক ফ্রিডম এক্সারসাইজের একটা জায়গা। তো সেই জায়গায় এখন আমেরিকান গভর্নমেন্ট বা হচ্ছে তাদের যে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, তারা যেটি বলছেন যে যে কান্ট্রিগুলোর কথা বলছেন যে 42 কান্ট্রিজ, এবং এর মধ্যে আপনার হচ্ছে যে মানে তারা হচ্ছে প্রিভিলেজ কান্ট্রিজ ইন আমেরিকান ক্যালকুলেশন। সেই প্রিভিলেজ কান্ট্রির লোকজনকে আপনি বলছেন যে 5 years এর আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হিস্ট্রি আপনার হচ্ছে ইয়ে করতে হবে। তো আপনি থিঙ্ক অ্যাবাউট দিস, যে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডম, আপনার ইন্টারনেট ফ্রিডম এবং কন্ট্রোল এবং সার্ভেলেন্স, এই সব কিছু একটা মেসি সিচুয়েশন তৈরি করবে এটা। এবং আপনার হচ্ছে যে ওভারঅল আপনার হচ্ছে যে ডিজিটাল টেকনোলজির যে একটা গ্রোথ, এবং এটার সাথে আপনার হচ্ছে যে ডেমোক্রেটিক এবং পাবলিক পার্টিসিপেশনের যে ডিসকোর্সগুলো, যে বয়ানগুলো আছে, সেটি সবসময় আপনার হচ্ছে ট্রু না, কিন্তু আংশিকভাবে ট্রু। সেই আংশিক জিনিসটাও এখন হচ্ছে আপনার ব্যাহত হবে, এবং সেটি খুবই কনসার্নের বিষয়। আপনি দেখেন যে আপনি যদি আমাকে বলেন যে আমার 5 বছরের আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আপনার হচ্ছে সমস্ত হিস্ট্রি আপনার কাছে রিলিজ করতে হবে, ভাই আমি তো সোশ্যাল মিডিয়াতে আমার অনেক জিনিস আছে যেগুলো আমি অনেক সময় খুব মানে জাস্ট আই ভেরি ন্যাচারালি আই কমিউনিকেট মাইসেলফ, আই এক্সপ্রেস মাইসেলফ, এবং উইদাউট থিঙ্কিং লাইক হোয়াট কুড বি দি রেট্রিবিউশন অর কনসিকুয়েন্সেস। এখন যদি আমাকে এটা বলেন, তাহলে আপনি দেখেন যে হাউ I will be thinking about my own life, online life. তো আমি বলবো এটি হচ্ছে আপনার এটা গ্লোবাল ডেমোক্রেসির জন্য এটা আমেরিকার সর্ট অফ লাইক পার্টিসিপেশন ইন দি ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং। অলরেডি 19 বছর, গত টানা 19 বছর আপনার হচ্ছে বৈশ্বিক গণতন্ত্র আপনার হচ্ছে অনেকভাবে হ্রাস পেয়েছে। অনেকগুলো ইন্ডিকেটর আছে, একটা দুইটা না, অনেকগুলো ইন্ডিকেটর আছে যে এটি আপনার হচ্ছে ডিসপাইট দ্য রাইজ অফ ডিজিটাল টেকনোলজি, কিন্তু আপনার হচ্ছে যে ডিজিটাল অথরিটারিয়ানিজম, সার্ভেলেন্স টেকনোলজি, আপনার হচ্ছে যে ডিজিটাল কন্ট্রোল, এগুলো অনেক বেড়ে গেছে। তার মানে হচ্ছে কি এখন যে আমেরিকার যে এই পলিসিটা, সেটি এটার মধ্যে আরো বেশি এটা আপনার হচ্ছে যে ধরনের একটা আগুন ধরিয়ে দেওয়ার মতো আর কি। তো সেই জায়গাগুলো থেকে আমি মনে করবো যে এটি আসলে আলটিমেটলি আপনার হচ্ছে যে পলিটিক্যাল যে গ্লোবাল ক্লাইমেট, সেটির জন্য কখনো সুখকর মনে হয়। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশের নির্বাচন নিয়ে তো অনেক অনিশ্চয়তা, শঙ্কা কিংবা সংশয়ের কথা আমরা এতদিন শুনেছি। এখন আগামীকাল তফসিল ঘোষণা হবে। অনেকে বলছেন তফসিল ঘোষণা করা মানেই তো নির্বাচনের ট্রেনে বাংলাদেশ চড়ে বসলো, গন্তব্যে পৌঁছাতে হয়তো মাস 2 লাগবে।
আপনার কাছে কি মনে হয় এই তফসিল ঘোষণা সব সংশয়কে দূর করে দিল, নাকি সংশয় তারপরে কোনো কোনো জায়গায় থেকে যাওয়ার সুযোগ আছে? জি দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে নির্বাচনটা সেইভাবে হয়নি এরকম কিন্তু কোনো ইতিহাস বাংলাদেশে নেই। হ্যাঁ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক সন্দেহ আছে আমাদের সবার। এই সরকারের সক্ষমতা নিয়ে অনেক সমালোচনা ইদানিং আমরা করি, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু যখন তফসিল ঘোষণা করা হবে তারপরে গিয়ে নির্বাচন পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে খুবই কম। এবং নির্বাচন পণ্ড হয়ে গেলে এর বিকল্প কি, অল্টারনেটিভটা কি আমরা জাতি হিসাবে? কারণ হচ্ছে যদি আরো কন্টিনিউ করে এই সরকার, তাহলে কে লাভবান হবে? জাতি তো আসলে লাভবান হচ্ছে না, এবং দেশের মানুষ তো আসলে যথেষ্ট ত্যক্ত বিরক্ত। তারা চাচ্ছে যে একটা নির্বাচন, এমনকি বাইরের দুনিয়ার লোকজন চাচ্ছে একটা নির্বাচন হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের যখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে, তখন বাইরের দুনিয়ার মানুষের আমাদের সাথে যে লেনদেন বাংলাদেশের সাথে সেটা বাড়বে। এমনকি আমাদের নিকট প্রতিবেশী তারাও আমাদের সাথে ক্যালিব্রেট করবে তাদের যে সম্পর্ক ভারত। তো সব মিলিয়ে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, এটা রাজনীতিবিদরা নিশ্চয়ই বোঝেন, এবং বড় বড় রাজনৈতিক দলগুলি অবশ্যই বোঝেন। সুতরাং আমার দৃষ্টিতে কিছু কিছু সংশয় থেকেই যায় তাদের অক্ষমতার কারণে। কিন্তু বড় দল যেটা, বিশেষ করে বিএনপি, যদি নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর থাকে, হ্যাঁ, কিছু কিছু আনসার্টেনটি তো দেশে রয়েই গেছে। যেমন মনে করুন যে আওয়ামী লীগ সহ যারা হচ্ছে 14 দলীয় যারা মিত্ররা, তারা তো আসলে চেষ্টা করবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, নানাভাবে চেষ্টা করবে, যেহেতু তাদেরকে এখনো ইলেকশনে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে না কোনোভাবেই। এমনকি জাতীয় পার্টিও নির্বাচন করতে পারবে কিনা শিওর না। তো সব মিলিয়ে তারা তো নাখুশ হওয়ার অনেক কারণ রয়েছে। তো এই জন্য কিছুটা আনসার্টেনটি থেকেই যায়। অন্যান্য 10টা ইলেকশন 12টা ইলেকশনের মতো এবার ত্রয়োদশ ইলেকশনটা না, কারণ হচ্ছে এটা একটা নতুন প্রেক্ষাপট, নতুন একটা রাজনৈতিক অবস্থা বাংলাদেশে। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন মানে ফেব্রুয়ারিতে হওয়া প্রয়োজন, এবং এই ব্যাপারে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে যদি কোনো ধরনের মানে ব্যাপক দুর্যোগ না ঘটায় ফেলে কেউ, তাহলে নির্বাচন হবে এবং হওয়া উচিত। ওকে, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে এনসিপি প্রসঙ্গে বরং আপনার কাছে জানি, এনসিপির দুটি খবর আমরা দেখছি। একটি হলো 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা পদত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়েছেন নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য। অর্থাৎ আগামী দিনে তারা প্রার্থী হবেন এবং সেখান থেকে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন। ক্ষমতা থেকে ক্ষমতায় ট্রান্সফারের একটা মাঝখানে হয়তো সময় থাকবে, এবং একই সাথে তারা 125টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। একটু চোখে পড়ছে যে তারা ইভেন বেগম জিয়ার দিনাজপুর 3 আসনেও একজন প্রার্থী ঘোষণা করছে। এটি অনেকের কাছে মনে হচ্ছে একটু দৃষ্টিকটু লাগছে কিংবা অন্যরকম লাগছে। বেগম জিয়ার ক্ষেত্রে সবারই এক ধরনের সহানুভূতি কিংবা সম্মানের জায়গাটা আছে। এনসিপির জনপ্রিয়তা কমছে, এখনো তাদের হম্বিতম্বি সেটা আছে, মাঠ পর্যায়ে তারা এখনো জুলাইয়ের চেতনাকে ধারণ করে আছে বলে অনেকে মনে করছেন। সবকিছু মিলে আগামী নির্বাচনে এই এনসিপির ভূমিকা, তাদের সম্ভাবনা, তাদের সংকটের জায়গাগুলো একটু শুনি আপনার কাছে। দেখুন, নির্বাচন থেকে এনসিপি, আমার কাছে যেটি মনে হয় যে আমাদের খালিকুজ্জামান ভাই যেটি বলেছেন যে এরকম একটা অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা দেশের রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়। তো সেই শূন্যতার মধ্যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তাগুলো অনেক সময় একটা জাতিকে আপনার অনেক ইতিবাচক ভাবে আপনার হচ্ছে যে ইতিবাচক ডিরেকশনে নিয়ে যেতে পারে, আবার অনেক নেতিবাচক দিকেও আপনার নিয়ে যেতে পারে। তো আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে আপনার ওই শূন্যতার জায়গায় নির্বাচনের যে আয়োজন কতটুকু প্রস্তুত সেটি নিয়ে তো নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং শঙ্কা রয়েছে, কিন্তু নির্বাচনের একটা প্রয়োজনীয়তা সেটি অনেকটা আমাদের কাছে বানিয়ে হচ্ছে ক্লিয়ার। যদিও বিভিন্ন জরিপে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা বিভিন্ন জরিপে অংশগ্রহণ করেছেন, তারা এখনো নির্বাচনটাকে ওই লেভেলের আপনার প্রায়োরিটি দিয়ে আনসার্টেনটিস। এখন এর মধ্যে আপনার যে আপনার শিক্ষার্থীদের যে 2জন প্রতিনিধি গভর্নমেন্ট থেকে যে পদত্যাগ করেছেন, আমি একটা জায়গা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে
বাংলাদেশের ইতিহাসের আগের যে ইলেকশন, সেই ইলেকশন থেকে এই ইলেকশনটাকে সবাই আশা করছেন যে এই ইলেকশনটা একটু ব্যতিক্রম হবে। তো সেই ব্যতিক্রমটা আসলে হবে কিনা সেটা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বোঝা যাবে, যে আসলে মানুষ অন্য সমস্ত ইলেকশন থেকে এই জায়গাতে সে স্বাধীন এবং হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, এবং হচ্ছে যে একটা ভালো পলিটিক্যাল ফিউচার আদৌ বাংলাদেশে সম্ভব কিনা। তো আমি এই জায়গায় এনসিপির যে দুটো মুভ, একটা হচ্ছে যে তাদের because of the conflict of interest, a lot of pressure from different sectors, যে মাহফুজ আলম এবং যে আরেকজনের যে আসিফ মাহমুদ মিয়া। আসিফ মাহমুদের যে পজিশন থেকে তাদের যে নেমে যাওয়া, আমি এটাকে অনেক পজিটিভ একটা সাইন বলবো। কারণ আসলে আমাদের দেশে তো হচ্ছে যে ইতিহাস হচ্ছে যে যারা ক্ষমতায় বসেন তারা তা কখনো ছাড়তে চান না। তো আমার কাছে মনে হয় ওনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন, সেটি এক্সাম্পল তৈরি করেছেন, এবং আই হোপ দ্যাট উইল কন্ট্রিবিউট পজিটিভলি। এন্ড এট দ্য সেম টাইম এনসিপির যে আপনার প্রার্থী ঘোষণা, বিভিন্ন জরিপে আপনার হচ্ছে কনসিস্টেন্টলি এটা প্রেজেন্ট করা হচ্ছে যে এনসিপির হচ্ছে আপনার হচ্ছে যে পাবলিক সাপোর্ট আপনার কম, আগের থেকেও কমছে, বাট স্টিল দেয়ার আর সার্টেন পার্সেন্টেজ। এবার আপনি যদি ওভারঅল পলিটিক্যাল সিনারিওটা যদি চিন্তা করেন, বা আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই জায়গায় যদি চিন্তা করেন, সেখানে বড় দলগুলোর একটা মারাত্মক লেভেলের আপনার হচ্ছে প্রভাব থাকে। সেখানে নতুন একটা দলের ব্যাপারে মানুষের নানা ধরনের শঙ্কা থাকে। তো এনসিপির এখানে আমাদের কাছে অবভিয়াস যে ইয়াংরা হচ্ছে যে এখানে নেতৃত্বে আছে প্রাইমারিলি, এবং হচ্ছে যে সেটা অনেকে বলছেন যে আসলে ইয়াংরা হয়তো তাদেরকে সাপোর্ট করবে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এনসিপির টার্গেটটা কি, এই ইলেকশনে তারা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে চান, এবং এর মধ্য দিয়ে তাদের আসলে ভবিষ্যৎ রাজনৈতিক প্রস্তুতি এবং পরিকল্পনার কি ধরনের বিষয় আছে সেগুলো হচ্ছে দেখার বিষয়। তো আমি বলবো যে এখানে এনসিপি যদি আপনার এনসিপি আলটিমেটলি একটা পার্টিকুলার জোটে জয়েন করেন, সেটা সাস্টেন করেন, সেই জোট কোন দিকে যায় এবং বড় পার্টিগুলোর সাথে তাদের কার সাথে অ্যালায়েন্স এবং অ্যালাইনমেন্টটা হয়, ওইটার উপরে আপনার হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের পলিটিক্যাল যে ফিউচার সেটা হচ্ছে অনেকগুলো জায়গা আপনার হচ্ছে যে টাচ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় আছে। তো আমি বলবো যে এনসিপি ইভেন তো 5-6% তার সাপোর্ট, কিন্তু আপনার হচ্ছে যে ইয়াংদের একটা শক্তি আছে, এবং তারা কাদের সাথে জোট করছে, কাদের সাথে যাচ্ছে, এবং আলটিমেটলি যে ইলেকশন হবে সেই ইলেকশনে কোন আপনার ব্লকের সাথে তারা অ্যালাইন হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অন্তত পক্ষে পরের ইলেকশনের জন্য ওটার যে গতিধারা, সেই গতিধারা আপনার হচ্ছে যে ঠিক করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, জোটের বিষয়টি চলে আসলেই এনসিপি এর মধ্যে আমরা যে দূর খবর পেয়েছি সেটি হলো তারা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার, তার এই তিনটি দল মিলে একটি জোট করেছে। একটু আলোচনা ছিল যে এনসিপি আসলে কার সাথে জোট করবে, বিএনপি না জামাত। পরবর্তী দেখা গেল তারা আসলে আলাদা থেকে পৃথকভাবে জোটটি করেছে। অনেকে মনে করছেন এটি একটি ইতিবাচক কার্যক্রম, ভোট না আসতে পারে, অন্তত এনসিপি কোনো দলের মধ্যে হারিয়ে যায়নি, কোনো দলের মধ্যে বিলীন হয়নি, তারা তাদের আদর্শ নিয়ে আগামী এইবার না হলে সামনের দিনগুলোতে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে। এনসিপির এই জোটে যাওয়াটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ। আমি খুবই পজিটিভলি দেখি এই জোট গঠনটা, এবং তৃতীয় মেরুতে গিয়ে একটা জোট গঠন করাটাকে আমি খুব পজিটিভলি দেখি। কারণ একটা বিএনপির সাথে একটা জোট করার জন্য কিংবা জামাতের সঙ্গে জোট করার জন্য দেশের ভিতরে অলরেডি কয়েক ডজন পার্টি আছে। তাহলে হোয়াট আর দে ডুইং ডিফারেন্টলি, হোয়াট আর দে ডুইং নিউ? এই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা নতুন কিছু দেখতে চেয়েছিল মানুষ, যে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে ইয়াংদের যে মানে কি বলে যে নেতৃত্ব, সেটা খুব সৎ হবে, বৈষম্যবিহীন হবে, তারপর তারা হচ্ছে নতুন কিছু দেখাবে দেশে। হ্যাঁ, এটা সত্য যে অভ্যুত্থানের পরে মাত্র 1 বছর গিয়েছে। তারা ইনিশিয়ালি মনে হয়েছিল এনসিপি যে তারা খুব তাদের যেন তর সইছে না ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু যত সময় যাচ্ছে তারা কিন্তু ম্যাচিউর হচ্ছে। আমার দৃষ্টিতে তারা এখন বুঝতে পেরেছে এই ইলেকশনে তারা বড় ইম্প্যাক্ট করতে পারবে না। কারণ প্রাথমিকভাবে কিন্তু বলছিল যে তারাই সরকার গঠন করবে, 300 আসনে ইলেকশন করবে। তবে এই যে বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন জোটটা যে করেছে,
এটা খুবই পজিটিভ। এবং তাদের যে জোটটা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সাথে, এইখানে এবি পার্টির ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কিছুটা রিজার্ভেশন আছে। কারণ হচ্ছে তারা একটা ধর্মভিত্তিক দল, কিন্তু এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশে যে সংস্কার নিয়ে একটা কথা হচ্ছে, ইনফ্যাক্ট বিপ্লবটাই হলো সংস্কারের নামে। সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন দল হিসাবে ছোট হতে পারে, তারা বেসিক রাজনীতিতে সংস্কারের ধারণা তারা এনেছে। এবং তারা যখন জোটটা করলো, নাম দিয়েছে হচ্ছে আপনার গণতান্ত্রিক সংস্কার জোট, সেখানে তারা উল্লেখ করেছে যে এইবারের যে এই যে জোটটা, এটা যতটা না ইলেকশনের জন্য, তার থেকে বেশি আদর্শিক কারণে। তাহলে আদর্শিক কারণে জোটটা হলেই বরং ভালো হবে। অর্থাৎ এই ইলেকশনে তারা ভালো খুব বেশি করবে না আমার মতে, করার সম্ভাবনা না। তবে যদি ওরা অস্থির না হয়ে যায়, তারা তো ইয়াং বয়সে সবাই খুব কম, 4-5 বছর ধরে যদি ওরা প্রমাণ করতে পারে মানুষের কাছে যে দে মিন বিজনেস, দে আর ভেরি ডিফারেন্ট দেন কনভেনশনাল পলিটিক্স ইন বাংলাদেশ, তাহলে ডেফিনেটলি 5 বছরে তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে, এটা আমার ধারণা। তবে মুখে বললেই জনপ্রিয়তা বাড়বে না। তারা যেসব পয়েন্ট নিয়ে তারা আন্দোলনটা করেছিল, যে এখানে হচ্ছে শুধু সরকার পরিবর্তনের জন্য আসলে অভ্যুত্থান না, এটা হচ্ছে সংস্কার হবে হচ্ছে আমাদের সিস্টেমের। হ্যাঁ, সিস্টেমটাকে যদি সংস্কার তারা যে করতে চায়, এটাকে যদি তারা আপহোল্ড করে এবং এই লক্ষ্যে তারা কাজ করে যায়, এবং তারা যে সৎ, এই জিনিসটা প্রমাণ করতে পারে আগামী 5 বছরে। সৎ বলতে ক্ষমতায় না থেকে আপনি কিভাবে সৎ হবেন, ওই যে চাঁদাবাজি না করা, মাস্তানি না করা, এবং খুবই ভদ্রভাবে মানুষের কাছে একটা এক্সাম্পল তৈরি করা, এগুলি যদি করতে পারে, তাহলে ডেফিনেটলি তারা একটা ভালো করার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। এটা হচ্ছে এই সম্ভাবনাটা তাদের হাতে, তারা কিভাবে এটাকে এক্সপ্লোর করবে। অর্থাৎ সম্ভাবনা তাদের হাতে, কাজে লাগানোর দায়িত্বটাও তাদের হাতেই। এইখানে জনগণ শুধুমাত্র ভোট কিংবা সমর্থনের সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, একটু যাই আপনার কাছে, সেটা হলো বিএনপি জামাতের শীর্ষ নেতারা যে ভাষায় কথা বলছে, তারেক রহমান, শফিকুর রহমান, দুই রহমানের মধ্যে বাকযুদ্ধ চলছে। একটা পর্যায়ে সেটি এমন হতে পারে যে কেউ কেউ আশঙ্কা করছেন এই বাকযুদ্ধ তফসিল ঘোষণার পর অনেক মাত্রায় বেড়ে যাবে। একেবারে শীর্ষ নেতা নয়, সব লেভেলের নেতা কর্মীরা পরস্পরকে আক্রমণ করবেন, কেউ চাঁদাবাজ দখলদার সেই ইস্যু তুলবেন, কেউ 71 ইস্যু তুলবেন, এবং সবশেষে ভোটের দিন যেটি ঘটতে পারে সেটা হলো যেসব আসনে বিএনপি শক্তিশালী তারা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তারা সেইখানে তাদের আধিপত্য দেখানোর চেষ্টা করবে। যেসব আসনে জামাত শক্তিশালী তারা সেই সব জায়গায় তাদের দাপট দেখানোর চেষ্টা করবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান যেমনটা আশাবাদী হচ্ছিলেন, তফসিল ঘোষণা মানেই একটা নির্বাচনের দিকে যাওয়া, তবে নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গায় সামনের দিনগুলোতে এই রাজনৈতিক সংকট কিংবা সমস্যা আরো বাড়বে কিনা, এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হলো একদল আরেক দলকে বলছে তোমরা তো আওয়ামী লীগের মতো কথা বলছো। ধন্যবাদ। দেখুন, রাজনৈতিক ময়দানটা সবসময় আপনার মার্কি কর্দমাক্ত। এখানে আসলে খেলাটা যে দিনের শেষে যে কে উইনিং এবং কে ক্ষমতার আপনার যে বড় শেয়ারটা নিচ্ছে। তো জামাত এবং বিএনপি ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে এবং যে নির্বাচনে তাদের ঐক্যবদ্ধ এবং যুগপৎ অবস্থান থাকলে, এখন অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তো গত 15 বছরের যে ফ্যাসিবাদী যে পরিবেশ ছিল সেটার কারণে তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতি এবং অন্যান্য আরো আওয়ামী লীগের সহ সংগঠনগুলো যারা এখন ময়দানে নেই, সেখানে ক্ষমতার ওই দৌড়ে দুটো দলই যে জামাত এবং বিএনপি। তো সেখানে স্বাভাবিকভাবে তাদের যে ম্যারিটাল কানেকশন হিস্টোরিক্যাল, সেটি সার্ভাইভ করবে না, সাস্টেন করবে, এটি স্বাভাবিক। তবে সবার যে আশঙ্কাটা যে তফসিল ঘোষণার পরে তাদের যে পারস্পরিক যে আক্রমণ এবং যেই রাজনৈতিক যে আপনার যে অ্যাবিউসিভ যে অ্যাটিটিউড এবং যে ল্যাঙ্গুয়েজ, সেটি বাড়বে কোনো সন্দেহ নেই। এবং সেখানে আমাদের আশঙ্কা যে জাতি যে ধরনের একটা ইলেকশন আশা করছেন, সেই ইলেকশনটা কি আমরা আসলে দেখব, নাকি আমাদের যে রাজনৈতিক যেই চলে আসা আমাদের যে সংস্কৃতি এবং সেটি অনেকটা নেতিবাচক, সেই নেতিবাচক রাজনীতিটা কি আবার ফিরবে? আপনি যে দুই রহমানের কথা বলেছেন, এটি তো অবভিয়াস যে বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে
এখন দেখা যাচ্ছে যে জামাতের জন্য অনেকগুলা বিষয়, অনেক ধরনের আপত্তি এবং ঐতিহাসিক তথ্য বা হচ্ছে যে উপাত্ত নিয়ে নানাভাবে জামাতকে বলছেন। হ্যাঁ, জামাতও বিভিন্ন উপায়ে সেটির কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমি যেটি বলবো যে আসলে জামাত হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ময়দানে একটা একটা বড় ধরনের কার্ড। এটা শুধু হ্যান্ডস আপনার চেঞ্জ করে, কখনো এটা আওয়ামী লীগের হাতে, কখনো এখন বিএনপির হাতে, বা অনেক সময় অন্যদের হাতে। তো কিন্তু আমি যেটি বলবো সেটি হচ্ছে যে যে চলমান পরিবর্তনের যে চলমান একটা ধারা এখনো অব্যাহত আছে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই সময়ে এই পুরাতন অস্ত্রগুলো জামাতের বিরুদ্ধে যেগুলো সব দল ইউজ করেছে, সেটি কতটা কার্যকর হবে এটার ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। এবং ঘুরে ফিরে আগে এনসিপির প্রশ্নে আসতে হয় যে এনসিপির যারা বর্তমানে নেতৃত্বে আছে তারা ইয়াং। আপনি যদি এখন থেকে 10 ইয়ার্স ডাউন দ্য লাইন আপনি যদি চিন্তা করেন, আপনি 10 ইয়ার্স পরে তাদের যে লিডারশিপ, হ্যাঁ, তো এই যে ইয়াংদের যে ইনকামিং ইনটু দ্য পলিটিক্স, এটা একটা আপনার মারাত্মক লেভেলের একটা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তো আমি বলবো যে বিএনপি এখনো সে পূর্বের ধারার আপনার হচ্ছে বক্তব্য দিচ্ছেন, আপনার রাজনীতি করছেন, এবং হয়তো ইলেকশনে সেই রাজনীতিক চেহারাটাই আপনার হচ্ছে যে ফুটিয়ে তুলবেন। সেটি আমি বলবো যে মারাত্মকভাবে আপনার হচ্ছে যে নেতিবাচক ভূমিকা পালন করে, এবং রাজনৈতিকভাবে গেইনের পরিবর্তে বিএনপি আপনার হচ্ছে লুজার হতে পারেন। তবে একইভাবে আমরা এটার এই জায়গায় আশঙ্কাও আছে আমাদের, যে সেটি আমাদের কাঙ্ক্ষিত যে নির্বাচন সেটিকেও আপনার ব্যাহত করতে পারে। জি, আপনার ছোট ফ্রেম খালেকুজ্জামান, এই দুই দলের মধ্যে এরা তো আসলে এক সময় দীর্ঘ সময়, শুধু এক সময় না, দীর্ঘ সময় আন্দোলন করছে, জোটবদ্ধ ছিল, তাদের একটা কমন সূত্র ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেষ, এখন নিজেরাই সেই একজন আরেকজনকে আওয়ামী লীগ বলে গালিগালাজ করছে। একজন আর বলছে তোমাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল, আরেকজন বলছে তোমরা তো আওয়ামী লীগের মতোই কথা বলো। এই যে সম্পর্কের ফাটল, বিচ্ছেদ, এটি শেষ পর্যন্ত মানে ক্ষমতা দ্বন্দ্বে গিয়ে এই নির্বাচনকে কতটা নির্বাচনের দিনটাকে ব্যাহত করতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? উইল হ্যাভ টু সি। আমি যদি বলি, তবে ইলেকশনের আগে যেরকম কাদা ছড়াছড়ি হবে এটা কিন্তু আমি খুব বেশি কনসার্ন না। এটা হয়ে থাকে, আমেরিকাতে হয়, ইউরোপে হয়, সব দেশেই হয়। ইলেকশনের আগে আপনি আপনার প্রতিপক্ষকে খুব শক্ত ভাষায় আক্রমণ করবেন, এটা অনেকটা পলিটিক্যাল কালচারের অংশ। আর বাংলাদেশে যেটা আমরা এতক্ষণ আলাপ করলাম, আমরা তো আর রাতারাতি ট্রান্সফর্ম হয়ে যাবো না জাতি হিসাবে। 53 বছরের ইতিহাসে খুব ক্লিন, ভালো, আক্রমণাত্মক না হয়ে পজিটিভ ইলেকশন বাংলাদেশে খুব কম হয়েছে। সুতরাং এটা যদি আপনার কি বলে ফিজিক্যাল অ্যাসল্টে গিয়ে না পৌঁছায়, মারামারিতে গিয়ে না পৌঁছায়, বাক্যবাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমি এটাকে অতটাও নেগেটিভ ওয়েতে দেখছি না। কারণ এগুলি পলিটিক্যাল কালচারের এবং ইলেকশন কালচারের অংশ আর কি আমার দৃষ্টিতে। কিন্তু অনেকে মনে করছেন যে শীর্ষ নেতারা যদি এই ভাষায় কথা বলতে থাকেন, তাহলে তৃণমূলে গিয়ে নেতা কর্মীরা নির্ঘাত সংঘর্ষে জড়াবেন। সেটা তো সংঘর্ষ ছাড়া তো ইলেকশন হয় না বাংলাদেশ, এটাই বললাম। বিপ্লব মানে অন্য ইলেকশনের মতোই হবে আর কি আমরা ধারণা করছি। আমাদের আশা ছিল যে তারা অনেক ম্যাচিউর জাতি হিসেবে আমরা বেরিয়ে আসবো, এতগুলো প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থান হয়ে গেল। কিন্তু এই যে 8-9 মাসে কমিশনের যে আমরা সার্কাস দেখলাম, তারপরে গিয়ে দেখা গেল আমরা মানে ঠিক ঐক্যমতে গিয়ে পৌঁছতে পারলাম না অনেকগুলো মানে জাতীয় ইস্যুতে। তাতে বোঝা যায় জাতি হিসাবে আমরা এখন অতটা ম্যাচিউর না। তবে ইলেকশনটা যদি বাক্যবাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেটা আমি বললাম, তাতে আমি কনসার্ন না। তবে এখানে যদি আপনার যারা টপ লিডার, তাদের অনেক দায়িত্ব রয়েছে, তারা বাক্যবান করুক, এট দ্য সেম টাইম তাদের যে দলের লোকজনকে নির্দেশনা দিতে হবে যে দেখো, যদি মারামারিতে লিপ্ত হয়ে যাও, দ্যাট উইল বি রিয়েলি এ লুজিং প্রপোজিশন ফর আস। সুতরাং এটা তাদেরকেও কন্ট্রোল করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হবে, সমস্যা তেমন কিছু নাই, আনলেস এন্ড আনটিল ইট বিকামস ভেরি ভায়োলেন্ট। ওকে, চমৎকার আশাবাদ, এবং আমরাও আশা করছি যে এই নির্বাচনটা অন্তত প্রধান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে। কারণ তারা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয়, সেটি নির্বাচনের দিন নয়, শুধু পরবর্তী সময়টাতেও কিন্তু নিজেদের টিকে থাকা, গণতান্ত্রিক চর্চা এবং আওয়ামী লীগ যে সরকারটা রেখে গিয়েছিল, যেভাবে সরকার চালিয়েছিল, তার পরিবর্তে যে নতুন একটা সরকার
আসা দরকার, নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করা দরকার, সেটা অনেক বেশি ব্যাহত হবে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক নেতারা আমলে নেবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 10টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।